হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর WBTA টেস্ট পেপার 2022 এর দ্বিতীয় ডিস্ট্রিক্টের স্কুলের আমরা সমাধান আলোচনা করবো। দেখুন, এটা হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন এর আমরা MCQ প্রশ্নের পার্ট বি সেকশন 1 পেজ নাম্বার AC62 এই পেজের যে MCQ বা শর্ট করে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে তার সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সমাধানে আলোচনা করব। যারা প্রথম স্কুলটা দেখুন তোমরা দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। প্রত্যেকটা MCQ প্রশ্ন আমি কিন্তু ব্যাখ্যা সহকারে পুরো আলোচনা করি। তোমাদের মাঝখানে অনেকদিন আমার লেট হয়ে গেছে, তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন তো এক একটা স্কুলের বেস করে বা এক একটা ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার সলিউশন করা, প্রত্যেক দিনই তোমরা এর ভিডিওগুলো পাবে। এবার থেকে কন্টিনিউ হবে। ওকে, তো আমরা স্টার্ট করবো। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখো না, তাহলে প্রথম আমরা পেজ নাম্বার যাবো AC62। এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা দেখুন কি বলছে। একটি চুম্বকের অর্ধদৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং চুম্বক ভ্রামক 4 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এর মেরু শক্তি হলো, তাহলে এর মেরু শক্তি কত হবে? একটি চুম্বকের অর্ধদৈর্ঘ্য কত বলে? 20 সেমি। তা দেখে নাও, আমি একটা যদি অপশনগুলো লিখি, কোশ্চেন নম্বর 1-এর এক একটা বলেছে কি, তাহলে মেরু শক্তিটা বের করতে বলেছে। মেরু শক্তিটা কি দেখে নাও, অপশন এ 20 × 10⁻20 × 10⁻, কত? -4। অপশন বিটা কি বলছে দেখে নাও, 10 × 10⁻6 10 × 10⁻6। অপশন সিটা কি বলছে দেখে নাও, 40 × 10⁻6 অ্যাম্পিয়ার মিটার। প্রত্যেকটা একক সেন থাকবে অ্যাম্পিয়ার মিটার। অপশন ডিটা কি বলছে দেখে নাও, অপশন ডিটা বলছে এখানটায় 80 × 10⁻6 80 × 10⁻6 অ্যাম্পিয়ার মিটার। প্রত্যেকটারই একক থাকবে কি? অ্যাম্পিয়ার মিটার। ওকে, অ্যাম্পিয়ার মিটার। তাহলে একটি চুম্বকের অর্ধদৈর্ঘ্য আর কি কি গিভেন আছে দেখে নিই। অর্ধদৈর্ঘ্য মানে হচ্ছে কি, একটা চুম্বক ধরলাম, দণ্ড চুম্বক, ধরলাম দৈর্ঘ্যটাকে আর ধরলাম। ওকে, আর ধরলাম, আর বা এলও ধরতে পারি, কোনো সমস্যা নেই। এল বা আর আমরা যাই ধরি, বা 12 ধরলাম, এটাকে 12, দৈর্ঘ্য হচ্ছে 12। ওকে, এটা 12। চুম্বক দ্বিমেরু ভ্রামকটা কি? PM = যদি আমরা চুম্বক মেরু শক্তিতে কনভার্ট করি, চুম্বকের মেরু শক্তি হচ্ছে এটা QM। ওকে, চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে QM, চুম্বক মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য 2L। তাহলে বা QM = PM/2L। তাহলে এই ফর্মুলা থেকে আমরা চুম্বক মেরু শক্তিটা বের করতে পারবো। দেখে নাও, নর্মাল তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে যেমন হয় সেরকম, ওখানে ছিল কি আধান ছিল, এখানে চুম্বক দ্বিমেরু ভ্রামক, এটাই চুম্বক মেরু শক্তিকে। তার চুম্বক মেরু শক্তি QM = PM/2L। এখানে কি কোশ্চেনে কি বলেছে? এখানে কোশ্চেনে যে ডেটাগুলো গিভেন আছে, ডেটাগুলো কি কি দেখে নাও। প্রথমটা বলছে কি চুম্বকের অর্ধদৈর্ঘ্য মানে শুধু L = 20 সেন্টিমিটার। তার মানে কত তাহলে 20 সেন্টিমিটার 2 মিটার। ওকে, 20 সেন্টিমিটার 1 2 মানে 0.2 মিটার। ওকে, 0.2 মিটার। আর হচ্ছে কি যদি আমি 12 করি, 12 = 0.4 মিটার। তাহলে অর্ধদৈর্ঘ্য 20 সেন্টিমিটার, অর্থাৎ ফুট দৈর্ঘ্য কত হবে? 40 সেন্টিমিটার, তাই না? অর্ধদৈর্ঘ্য বলেছে কি 20 সেন্টিমিটার, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে? 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। আর চুম্বক দ্বিমেরু ভ্রামকটা কত বলছে? PMটা, চুম্বক দ্বিমেরু ভ্রামকটা বলছে দেখেন 4 × 10⁻6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ব্যাস, এখানে মান বসিয়ে দেবো। সিম্পল, একদম পাতি একটা সিম্পল অঙ্ক। ফর্মুলা যদি জানা থাকে খুব সহজে তুমি এটা করতে পারবে। তাহলে PM হচ্ছে 4 × 10⁻6 / 12টা হচ্ছে কত? 0.4। ওকে, তাহলে এই পয়েন্টটা তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, তাহলে কত? 4 4 কাটবে, তাহলে 10 × 10⁻6 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তাহলে দেখে নাও এটা আছে কি অপশানে 10 × 10⁻6। দেখে নাও অপশান বি, একদম জল করছে। দেখে নাও অপশান বিটা 10 × 10⁻6 অ্যাম্পিয়ার মিটার। সিম্পল, কোনো নেই। ফর্মুলা জানলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজে তোমরা এগুলো করতে পারবে। অনেকজন দেখো চুম্বকত্ব বা ম্যাগনেটিজম পার্টটাই অনেকজন টাফ মনে হয়। তো যারা নতুন আছে তাদের বলবো বিশেষ করে যে তোমরা এই চ্যাপ্টারটা আমার ভিডিও দেখে নেবে একবার, কমসে কম ভিডিও দেখলে সমস্ত ডাউট তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেখানে
খুব সহজে প্রত্যেকটা টপিক ধরে ধরে খুব সহজে বোঝানো হয়েছে। ওকে, তাহলে এখানে দেখুন নেক্সট কোশ্চেন আমরা যাবো। পরের কোশ্চেনটা দেখুন কি বলছে, কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও। 4 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাড দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করা যাকে শ্রেণীতে যুক্ত করে 500 ভোল্ট বিভব দিলে প্রতিটি আধান কত হবে? অর্থাৎ দুটো ক্যাপাসিটরকে শ্রেণী সমবায় যুক্ত করে 500 ভোল্ট বিভব দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কত আধান স্টোর থাকবে, জমা থাকবে, সেটা বের করতে বলছে। খুবই সহজ দেখে নাও। তাহলে আমি প্রথমে ছবিটা আঁকছি এখানটায়। কোশ্চেনটা বলেছে এইরকম। ওকে, এটাকে C1 বলছে, এটাকে C2 বলছি। C1 C2 গিভেন আছে। ওকে, C1 C2 কত বলছে দেখে নাও। C1 ইকুয়াল টু কত বলছে এখানটায় 4 আর 6 আছে, 4 মাইক্রোফ্যারাড, আর C2টা হচ্ছে কি 4 আর 6 মাইক্রোফ্যারাড। আর ভিটা, এটা যদি ভি বলি, ভিটাও গিভেন আছে, ভিটা হচ্ছে 500 ভোল্ট। ওকে, 500 ভোল্ট। কী বের করতে বলেছে এখানে কোশ্চেনে? কিউ, আধানটা কত সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে অপশানগুলো কী কী আছে, অপশানটা আমরা লিখে দিই। অপশানটা কী কী বলছে দেখেন এখানে। তাহলে এখানে অপশানটা কী আছে, কোশ্চেন নাম্বার 2। ওকে, অপশান এ, অপশান এটা বলছে কত দেখে নাও। অপশান এ বলছে কি 5000 কুলম। অপশান বি, অপশান বিটা আছে দেখে নাও। অপশান এটা কত দেখে নাও। অপশান এটা বলছে এখানটায় 5000 মাইক্রো কুলম। ওকে, 5000 মাইক্রো কুলম। অপশান বিটা কত বলছে দেখে নাও 5000 কুলম। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও 1200 মাইক্রো কুলম, 1200 মাইক্রো কুলম। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও 1200 কুলম। ব্যাস, তাহলে কোনটা সঠিক হবে, তাই না? তাহলে আমাকে প্রথমে করতে হবে কী ফর্মুলা আমার ব্যবহার করে দেখুন। আমার ফর্মুলা হচ্ছে কি কিউ ইকুয়াল টু সিভি, এই ফর্মুলা ইউজ করব। কিউ ইকুয়াল টু সিভি, সিটা হচ্ছে কি তুল্য ধারকত্ব। যেহেতু দুটো ধারক পরস্পর কিসে আছে, শ্রেণী সমবায় আছে, তো ধারকের শ্রেণী সমবায় এই ফর্মুলা কী হবে দেখে নাও সি ইকুয়াল টু C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2। রোধের সমান্তরাল সমবায়, ধারকত্বের শ্রেণী সমবায়। ওকে, এটা হচ্ছে ইকুয়াল হবে দুটো। তাহলে যেহেতু শ্রেণীতে আছে C1 C2 ইন্টু বাই C1 বাই C2, তাহলে মান কত দেখে নাও 4 ইন্টু 6 বাই 4 প্লাস 6। তাহলে 4 ইন্টু 6 হচ্ছে কি 4 ইন্টু 6 4 6 24, 24 বাই 10 মাইক্রো কুলম। তার মধ্যে আর কি 2.4 মাইক্রো কুলম। এটা হচ্ছে কি তুল্য ধারকত্ব। এবারে মাইক্রো কুলম আছে, ঠিক আছে, আমরা এটা রাখলাম, মানে এর সঙ্গে এটা গুণ করছি, একটা কাজ করো এর সঙ্গে গুণ করছি। তাহলে অত এফ কিউ ইকুয়াল টু সি 2.4 ইন্টু ভিটা হচ্ছে কত 500 ইন্টু কত আছে দেখে নাও, এটা হচ্ছে এখানে মাইক্রো কুলম, মাইক্রো ফ্যারাড, এটা হচ্ছে মাইক্রো ফ্যারাড কুলম নয়, মাইক্রো ফ্যারাড হবে এটা। তার টোটালটা মিলিয়ে মাইক্রো কুলম হবে, এখানে মাইক্রো আছে, কুলম দেখে নাও ফ্যারাড ইন্টু এখানে কী আছে ফ্যারাড ইন্টু ভোল্ট। ওকে, এবার এখানে আমার কী আছে মাইক্রো ফ্যারাড, তাহলে মাইক্রো কুলম হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তো কত হচ্ছে 5, আমি যদি গুণ করি তাহলে 4 5 20 0। ওকে, 4 5 20 0 হাত থেকে 2। ওকে, 5 2 10 11 12 আর কটা শূন্য আছে 1 2, দুটো শূন্য। এবার কটা শূন্য, কটা দশমিক আছে, একটা পর দশমিক, এইটা দশমিক, তাহলে এটা মাইক্রো কুলম। তাহলে এটা শূন্য বাদ যাবে, টোটাল পাচ্ছে কত 1200 মাইক্রো কুলম। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানটা দেখে নাও কোশ্চেনটাই, তাহলে এখানে কি আছে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও কী করলাম, একদম সিম্পলভাবে C1 আমরা জানি কিউ ইকুয়াল সিভি, এই ফর্মুলা জানি। ফ্যারাড ইন্টু ভোল্ট হচ্ছে কি কুলম, ভালো করে বোঝানো, আমি শর্টকাটে একটু করছি যেহেতু আমরা এমসিকিউ সমাধান করবো, ডিটেলস দরকার নেই। ফ্যারাড ইন্টু ভোল্টেজ হচ্ছে কুলম। ওকে, এবারে মাইক্রো ফ্যারাড ইন্টু কুলম, তাহলে এটা কি বলতে পারি কি মাইক্রো কুলম, ফ্যারাড ইন্টু ভোল্ট, তাহলে যে মাইক্রো কুলম। ওকে, সেই হিসাবে মাইক্রো ফ্যারাডে রাখলাম, আমি চেঞ্জ করলাম না। তাহলে এখানে মাইক্রো কুলম একক হবে। তাহলে 2.5 আর 500 গুণ করলে কত হবে দেখে নাও, তাহলে 4 5 20 0 হাতে থেকে 2, 5 2 10
আর 12 হলো, তাহলে 1200, আর এখানে দুটো শূন্য দিয়ে দিলাম, দশমিক একটার পর আছে, একটা দশমিক দিলাম এখানটায়, তাহলে পেলাম কত, 1200 মাইক্রোকুলম। তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলছে। বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রা আই এর লেখচিত্র নতি কি প্রকাশ করে? বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রা আই এর লেখচিত্র নতি কি প্রকাশ করে? অপশন এ রোধাঙ্ক, অপশন বি রোধ, অপশন সি রোধের উষ্ণতা গুণাঙ্ক, অপশন ডি প্রবাহ ঘনত্ব। ওকে, অপশন ডি কি বলছে, প্রবাহ ঘনত্ব। তাহলে দেখুন কোনটা হবে, খুবই সহজ আছে, অপশনগুলো আমি লিখছি এখানটায়। কোশ্চেন নাম্বার 3, অপশন এ, অপশন এটা কি বলছে দেখেন, রোধাঙ্ক, অপশন বি রোধ, অপশন সি কি বলছে দেখে নাও, অপশন সিটা এখানে বলছে কি দেখে নাও, রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক। ওকে, অপশন ডি কি বলছে দেখে নাও, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমার লেখাচিত্রটা ভি আর আই লেখাচিত্রটা আমরা দেখতে হবে ভালো করে। ওকে, তাহলে এটা যদি আমরা করি, ভি আই লেখাচিত্র, এটা আই, এটা ভি, তাহলে লেখাচিত্রটা কি, মূল বিন্দুগামী সরলরেখা হয়, দেখবে এটা মূল বিন্দুগামী সরলরেখা, এটা মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আর এর নতিটা কি, এর নতি হচ্ছে এটা, সেটা থেকে 1/r। আমরা যে ওহমস ল দেখি ভি ইকুয়াল টু আই আর, তাহলে নতি হচ্ছে কি, এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে আই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্বাই ভূমি অর্থাৎ আই বাই ভি। তাহলে তাহলে বলতে পারি 1/r ইকুয়াল টু আই বাই ভি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু 1/r। তাহলে এটা কাকে নির্দেশ করছে দেখে নাও, রোধকে। তাহলে অপশান দেখে নাও কোনটা হচ্ছে, অপশান বি ইজ রাইট অ্যান্সার, রোধ। তাহলে এটা রোধ হবে। তাহলে কোশ্চেনটা কী ছিল, বিভব প্রভেদ ভি ও প্রবাহ মাত্রা আই এর লেখচিত্রে নতি কি প্রকাশ করে? পরিবাহী রোধকে প্রকাশ করে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নাও, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো, সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্তটা কি? খুবই সহজ দেখে নাও, এলসিআর। তোমাদের আমি একটা হিন্ট দিতে পারি যে কারেন্ট ম্যাক্সিমাম হবে যখন এলসিআর সার্কিটটা রেজোনেন্সে থাকবে। এলসিআর সার্কিটটা যদি রেজোনেন্স থাকে তখন প্রবাহটা কি ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা যে কোশ্চেন নাম্বার 4 অপশানগুলো লিখে ফেলি। অপশানটা কি বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে কি XL ইকুয়াল টু 0, অর্থাৎ সাবেসের হচ্ছে প্রতিঘাত 0 হবে। অপশান বি হচ্ছে কি XC ইকুয়াল টু 0, বা ধারকত্বের প্রতিঘাতটা 0 হবে। অপশান সিটা কি বলছে দেখে নাও, XL ইকুয়াল টু XC হবে, অর্থাৎ ধারকত্বের প্রতিঘাত এবং সাবেশাঙ্কের প্রতিঘাত বা আবেশের প্রতিঘাত দুটো পরস্পর সমান হবে। অপশান ডিটা কি বলছে দেখে নাও, R ইকুয়াল টু XL মাইনাস XC। ওকে, এটা কোনটা রাইট অ্যান্সার হবে দেখে না, তাই না? আমরা কনফিউজ থাকি, কিন্তু খুব সহজ। যারা বিশেষ করে এলসিআর সার্কিট পড়েছো, পরবর্তী প্রবাহটা যদি একবার পড়ে থাকো, ভিডিওটা আমার দেখে থাকো, খুব সহজে তোমাদের কাছে কোশ্চেনগুলো সব পাতি মনে হবে, একদম ইজি কোশ্চেন, খুব সহজে দেখুন। আমরা জানি কি যে টোটাল ইম্পিডেন্স, এলসিআর সার্কিটের ইম্পিডেন্স কি হয়, √R² প্লাস ওমেগা এল বা XL মাইনাস XC তার হোল স্কোয়ার, যেখানে I ইকুয়াল টু হচ্ছে কি V/Z। ওকে, V/Z, বা আমরা এটাকে বলতে পারি কি V/√R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। এবার দেখ, কোনো পরিবাহের রোধ তো শূন্য হবে না, তাই না? কোনো পরিবাহের রোধ 0 হয় না। যে কোনো হয় সাবেশাঙ্ক, আবেশের বা ধারকত্বের ইন্ডিভিজুয়াল প্রতিঘাত কখনো 0 হয় না, শূন্য হয় না, থাকি। কিন্তু তাদের হয়তো মান এমন হতে পারে, দুটোর মাইনাস করলে 0 হতে পারে। তো এখানে যখন একটা সার্কিট, ভালো করে বুঝে নাও, মেন কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা বুঝে নাও। যখন একটা সার্কিট রেজোনেন্সে থাকবে তখন তার প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হবে। তার মানে একটা সার্কিট রেজোনেন্সে, এলসিআর সার্কিট যদি রেজোনেন্সে থাকে, ওকে, তখনই তার প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। আর রেজোনেন্স কখন হবে? যখন
এক্সএল মাইনাস এক্সসি, এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু 0 হবে, বা এক্সএল ইকুয়াল টু এক্সসি দুটো ইকুয়াল হবে। অর্থাৎ আবেশীয় প্রতিঘাত এবং ধারকত্বের প্রতিঘাত দুটো পরস্পর যখন সমান হয়ে যাবে তখনই সার্কিটটা কী হবে, রেজোনেন্সে থাকবে। আর রেজোনেন্সে থাকলে সার্কিটের প্রবাহ মাত্রা কী হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে রেজোনেন্সের প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম কেন হয়, কারণ আবেশীয় প্রতিঘাত এবং ধারকত্বীয় বা ক্যাপাসিটর যে প্রতিঘাত আছে বা ইম্পিডেন্স আছে, ওকে, বা রিঅ্যাক্টেন্স, এখানে বলে রিঅ্যাক্টেন্স বলতে পারি আমরা, যে রিঅ্যাক্টেন্স আছে সেগুলো পরস্পর সমান হয়ে যায়। অর্থাৎ তাদের বিয়োগফলটা এক্স এল মাইনাস এক্স তার হোল স্কোয়ারটা এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তখন এটা জেড ইকুয়াল টু আর হয়ে যাবে। যখন জেড ইকুয়াল টু আর হয়ে যাবে, অর্থাৎ এখানে আই ইকুয়াল টু ভি বাই আর হয়ে যাবে, ওকে, তখনই হচ্ছে কি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ প্রবাহ আমরা পাবো। ওকে, তার মানে এই পার্টটা মানে আবেশীয় রিঅ্যাক্টেন্স বা আবেশীয় প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাতটা পরস্পর ইকুয়াল হয়ে যাবে তখনই, বা এক্সএল মাইনাস এক্সসি 0 হয়ে যাবে তখনই সার্কিটটা রেজোনেন্সে থাকবে, আর তখনই আমরা সর্বোচ্চ প্রবাহ পাবো। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা দেখে নাও, সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। কোন অপশানটা ঠিক হবে কোন অপশানটা ভুল হবে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কনসেপ্টটা ঠিক আছে কিনা, তুমি ঠিকঠাক বুঝতে পারছো কিনা, কোশ্চেনটা কোনখান থেকে পিক আপ করেছে, কোত্থেকে কোশ্চেনটা নিয়েছে, আর তার অ্যান্সারটা কী হবে, এবার সেই হিসাবে আমি মেলাবো যে সেই অপশানটা এর মধ্যে কোনটা হবে। অপশান একটা মিলবে, যদি অপশান না মিলে তো ভাবে কোশ্চেনের অপশানটা ভুল দেওয়া আছে। এরকম অনেক কোশ্চেন, কিন্তু কনসেপ্ট ভুলে তুমি যে কোনো একটা টিক করে দেবে, এরকম না হয়। সেই জন্য আমি চাইছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে, যাতে করে শুধু এই কোশ্চেনটা নয়, এই কনসেপ্টের বেস করে যে কোনো কোশ্চেন তুমি সহজে যেন সমাধান করতে পারো। ওকে, তো পরের কোশ্চেনে আমরা যাবো। পরের কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নাও। একটি স্মল এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ ও মাইনাস কিউ আধান রাখলে কেন্দ্রে বিভব কত হবে। তাহলে একটা বর্গক্ষেত্রের 4টি বিন্দু কোণেতে বা 4টি কর্ণে যদি দুটো প্লাস কিউ দুটো মাইনাস কিউ আধান রাখা হয়, তার কেন্দ্রেতে কতটা বিভব হবে। অপশানগুলো দেখে বলি। কোশ্চেন নাম্বার 5 অপশান এ। অপশান এটা বলছে কত, 4q বাই এ, 4q বাই এ। অপশান বি, অপশান বিটা হচ্ছে কি দেখে নাও, 4 রুট অফ 2q বাই এ। অপশান সি, অপশান সিটা কত বলছে 0। অপশান ডি, অপশান ডিটা কত বলছে দেখেন, 4q বাই এ রুট 2। ওকে, এ রুট 2। কোশ্চেনটা বলেছে কি, ওকে, একটা বর্গক্ষেত্র আছে তার 4টি কোণেতে আধান আছে, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ। সিরিজ ওয়াইজ অনুযায়ী বলেছে, আমি ধরলাম এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটাও মাইনাস কিউ। এই কেন্দ্রবিন্দুতে আধান কত বের করতে হবে। ওকে, আমি কেন্দ্রবিন্দুটাকে ও ধরলাম, এটা এ বি সি ডি ধরলাম। বিভবটা এখানটা বের করতে হবে, তাই না? আমাকে আগে দূরত্ব বের করতে হবে। এর দূরত্ব কত হবে দেখো না, বর্গক্ষেত্র আছে, এইটাও দেখে নাও, এইটাও এ। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে কি করব, বিডিটা বের করি, বি ডি। তাহলে এটা অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি হবে, রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে রুট অফ 2a স্কোয়ার, তার মানে বিডি ইকুয়াল টু এ রুট 2। ওকে, তাহলে এর অর্ধেকটা, তাহলে বিডি যেটা হবে সেটাই হচ্ছে কি, বিডি যেটা হবে সেটা হচ্ছে এসি, কারণ কর্ণ দুটো পরস্পর সেম হবে। তাহলে আমরা বলতে পারি কি, ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি। তাহলে এর অর্ধেক এ রুট 2 বাই 2, তাহলে বলতে পারি কি এ বাই রুট 2, তাই না, এ বাই রুট, প্রত্যেকটা দৈর্ঘ্য এ বাই রুট 2। তাহলে বিভব, অতএব বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব ভি ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য, তাহলে আমি এখান থেকে ধরছি প্লাস কিউ আধান আছে, তাহলে কিউ বাই, আমি সিজিএস এনে দিচ্ছি, ওকে, কিউ বাই ডিস্টেন্স ও এ, ডিস্টেন্স আছে কি এ বাই রুট 2, প্লাস আছে প্লাস দিলাম, এটা প্লাস কিউ বাই এ বাই রুট 2, এটা প্লাস, এটা দেখে না এখানটা কি আছে মাইনাস আছে আধান, তাহলে মাইনাস কিউ বাই এ বাই রুট 2,
এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস কিউ বাই এ বাই রুট টু। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট, এইভাবে বের করতে হয়। এখানে ধরো ইকুয়াল আধান আছে, যে কোনো আধান দিক, আমি প্রথম বড় ক্ষেত্রে বললে বা আয়ত ক্ষেত্রে যাই বলো, আমি কর্ণটা বা এর ডিস্টেন্সটা, কেন্দ্র থেকে দূরত্বটা প্রথম বের করবো। তারপর তার বিভবটা কি, আধান বাই দূরত্ব, তাহলে আধান বাই দূরত্ব করলাম। এবার দেখো এখানটায় প্লাস কিউ দুটো আছে, মাইনাস কিউ দুটো আছে, কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কি 0। তাহলে এর কেন্দ্রবিন্দুতে বিভব কত হচ্ছে, 0, অর্থাৎ অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এর কেন্দ্রবিন্দুতে আধান কত হবে, 0 হবে। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি বলছে দেখেন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখেন এখানটায়, μ0 চৌম্বক ভেদ্যতা এপসিলন নট তড়িৎ ভেদ্যতা সম্পূর্ণ কোনো মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হলো। খুব সহজ, দেখেন তড়িৎ চুম্বকীয় চ্যাপ্টারে একদম প্রথম বেসিক কোশ্চেন এটা, এই চ্যাপ্টার থেকে দেখুন এইরকম একটা এমসিকিউ প্রায় আসে, এরকম একটা এমসিকিউ প্রায় আসে। তাহলে এর অ্যান্সারটা কি হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 6 অপশান এ। অপশান এটা কি বলছে দেখে নাও, অপশান এ বলছে কি 1 বাই মিউ নট এপসিলন নট। অপশান বি হচ্ছে দেখে নাও 1 বাই রুট অফ মিউ নট এপসিলন নট। অপশান সি এটা কি দেখে নাও 1 বাই 2 মিউ নট এপসিলন নট। অপশান ডি এটা হচ্ছে দেখে নাও 1 বাই রুট অফ 2 এপসিলন নট মিউ নট। ওকে, তার কোনটা ধরো রাইট অ্যান্সার দেখে নাও। আমরা জানি এপসিলন নটের মান কত, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ওকে, এইটা এপসিলন নটের মান। মিউ নটের মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। তো এই তোমরা দেখবে আলোর বেগ হচ্ছে সি ইকুয়াল টু 1 বাই রুট অফ মিউ নট এপসিলন নট, অর্থাৎ এপসিলন নটের মান তোমরা এখানে বসাবে, মিউ নটের মান এখানে বসিয়ে যাবে, এই রুট করবে, দেখবে অ্যান্সারটা নিয়ারলি ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার 8 মাইনাস 9, 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আসবে। 2.9995 সামথিং আসবে, মানে ওটা আমরা 3 ধরতেই পারি, তো এইটা আসবে। তাহলে এইটা হচ্ছে আলোর বেগের সমীকরণ, সি ইকুয়াল টু 1 বাই রুট অফ মিউ নট এপসিলন নট। মানগুলো বসিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারো। ওকে, এটা খুব পপুলার কোশ্চেন, প্রায় আসে, প্রায় তুমি দেখবে এই কোশ্চেনটা থাকে। তো এই কোশ্চেনটা তোমরা কেউই মিস করবে না, ভালো করে নিজেরা, যদি তুমি কনফিউজ থাকো কোনটা অ্যান্সার হবে, নিজে মানটা বসাবে। ওকে, রাইট অ্যান্সার ইজ অপশন বি 1 বাই রুট অফ এপসিলন নট মিউ নট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, আলোকীয় তন্তুতে আলোক সঞ্চালনের কোন আলোকীয় ঘটনা সংযুক্ত। আলোকীয় তন্তু অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোকের কোন পদ্ধতি কোনটা খাটে দেখে নাও। অপশান এ আলোক প্রতিসরণ, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি ব্যতিচার, অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার খুবই সুন্দর কোশ্চেন বলেছে, তাহলে অপশানগুলো দেখে নিন। কোশ্চেন নাম্বার 7 অপশান এ প্রতিসরণ। ওকে, প্রতিসরণ। ওকে, অপশান বি বিচ্ছুরণ। ওকে, বিচ্ছুরণ। তারপরটা কি বলছে দেখো, ব্যতিচার। অপশান সি হচ্ছে কি ব্যতিচার। অপশান ডি হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অপটিক্যাল ফাইবার মধ্যে কেমন হয়, অপটিক্যাল ফাইবারটা অ্যাকচুয়ালি কি দেখুন থাকে, এর ভিতরে আর একটা কোর থাকে। তো লাইট অ্যাকচুয়ালি এর মধ্যে ট্রাভেল করে কিভাবে, এখানে এমনভাবে এমন অ্যাঙ্গেল আলো যায় যে এখান থেকে এর যে প্রতিসরাঙ্কগুলো এমন থাকে, সে প্রত্যেকটাকে থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়ে, তারপরে হচ্ছে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ে, সেই জন্য কি হচ্ছে আলো এখানে আবার ব্যাকে এই মাধ্যমে ফিরে আসে, এইভাবে দেখবে যাত্রা করে। অর্থাৎ কখনো আলো এই ভিতরটা অপটিক্যাল ফাইবার থেকে বাইরে বেরোতে পারে না, তার মানে এখানে আলোর পূর্ণ প্রতিফলন হয়। তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে আলো এমন অ্যাঙ্গেলে বা এমনভাবে যায় যাতে করে যে অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে বেশি থাকে, অর্থাৎ এখানে যে মিডিয়াম থাকে সেই মিডিয়াম আর এই মিডিয়াম এমনভাবে থাকে যে এখানে ডেন্সার মিডিয়ামটা এমন একটা অ্যাঙ্গেলে পড়ে যেটা দুটোর মাধ্যমে যে ক্রিটিক্যাল বা সংকট কোণে বেশি কোণে পড়ে, তারপর আলোর পূর্ণ প্রতিফলন ঘটে এবং এইভাবে আলোটা যাত্রা করে। ওকে, তাহলে মানে বলতে পারি কি অপটিক্যাল ফাইবার মধ্যে আলোর
পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এর ফলে আলো যাত্রা করে এবং এখান থেকে দ্রুত যেতে পারে। ওকে, তাহলে এটা অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় অপটিক্যাল ফাইবারের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো না, প্রতিসরাঙ্ক বেশি হয়, প্রতিসরাঙ্ক বেশি হয়। অপশন এ কম কম্পাঙ্কের আলো প্রতিসরাঙ্ক কার ক্ষেত্রে বেশি হয়, কম কম্পাঙ্কের আলো। অপশান বি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর। অপশান সি হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর, সেটা হচ্ছে কি বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর। অপশান ডি উপরে সবগুলোতেই। ওকে, দেখে নাও কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন নাম্বার 8 আমরা অপশান এটা বলছে কি কম কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক কম বলছে, দেখে নাও কম কম্পাঙ্কের আলো। অপশান বি কি বলছে দেখে নাও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর। অপশান সি বড়, কি বলছে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো। অপশান সি বলছে কি বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তরঙ্গ দৈর্ঘ্যের আলো। আর অপশান ডিটা কি বলছে দেখে নাও সবকটি বলছে, দেখে নাও উপরের সবগুলোতেই, উপরের সবগুলোতেই। এবার আমরা এটা বিষয়টা বোঝার চেষ্টা করি, খুবই সহজ, এটা ক্লাস 10 তো এটা তোমাদের ছিল, ক্লাস 10 আলো চ্যাপ্টার যদি পড়ো দেখবে যদি সাদা আলো পড়ে এখান থেকে হচ্ছে কি যখনই মাধ্যমে প্রতিসরণ হবে আলোটা বিভিন্ন রঙেতে ডিভাইডেড হয়ে যায়। ওকে, আমি এখানে ধরলাম এটা হচ্ছে বেগুনি, আরভি আর স্মল আর রেড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেগুনি আলোটা নর্মাল দেখবে বেগুনি আলোটা বেশি বেঁকে যাচ্ছে আর লাল আলোটা সোজা চলে যাচ্ছে। এবার দেখুন কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এখানটায় লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে এই যে প্রতিসরণে এই যে একটা দিয়ে দেখানো হয়েছিল যে বিভিন্ন কালারের ক্ষেত্রে, অর্থাৎ একটা কাঁচেতে যদি একটা সাদা আলো বলা হয় সেখানটা যে আলো প্রতিসরণ যে ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ কি সেখানে যে বিভিন্ন সাদা আলোর মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যে আলো আছে যখন একটা মাধ্যমে প্রবেশ করে তার তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হওয়ার জন্য বেগ কম বেশি হবে, তার ফলে একজন বেশি প্রতিসরাঙ্ক অনুভব করবে একটা রং আর একটা রং কম প্রতিসরাঙ্ক অনুভব করবে। তাহলে কে বেশি কে কম করবে, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার ক্ষেত্রে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক তত কম হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সে তত মানে কি সে তত প্রতিসরাঙ্ক বেশি অনুভব করবে। আমরা জানি কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেই জন্য তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কম হয়। সেই জন্য এই ক্যাপিটাল আরটা এই স্মল আরটা অ্যাঙ্গেলটা রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাবে আর ভায়োলেটের ক্ষেত্রে কম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক তত বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে ছোট তরঙ্গ। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। কম কম্পাঙ্কের আলো বলতে বোঝাচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো মনে হচ্ছে বোঝাচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার ক্ষেত্রে চ্যুতিটা কম হবে, প্রতিসরাঙ্ক কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার ক্ষেত্রে চ্যুতিটা কম হবে এবং সেই চ্যুতিটা খুব বেশি হবে এবং সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেশি অনুভব করবে। সেই জন্য আমরা বলতে পারবো এখানে দেখিয়েছিলাম যে ভায়োলেটের প্রতিসরাঙ্ক রেডের তুলনায় বেশি হয়। ওকে, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার প্রতিসরাঙ্ক তত কম হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক তত বেশি হবে, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা বেশি হবে। কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রতিসরাঙ্ক বেশি হয়, প্রতিসরাঙ্ক বেশি হয় কার জন্য, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য প্রতিসরাঙ্কটা বেশি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখে নাও, আলোর কম্পাঙ্কের সঙ্গে নির্বৃত্তি বিভবের সম্পর্ক হলো। আলোর কম্পাঙ্কের সঙ্গে নির্বৃত্তি বিভবের সম্পর্কটা কি দেখে নাও। অপশানগুলো আমি দেখছি এখানটা কি বলেছে। কোশ্চেন নাম্বার 9 অপশান এ বলছে দেখো সমানুপাতিক ব্যস্তানুপাতিক। অপশান এ সমানুপাতিক, অপশান বি ব্যস্তানুপাতিক,
অপশন সিটা কি বলেছে দেখে নাও। অপশন সিটা হচ্ছে কি এখানটায় বর্গের সমানুপাতিক, বর্গের ব্যাস সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। অপশন ডি বর্গের ব্যস্ত অনুপাতিক। ওকে, এবার দেখ কম্পাঙ্ক সংখ্যা নির্মিত সমীকরণটা কি সেটা তোমাকে জানতে হবে। আমরা কি জানি EV0 = H nu মাইনাস ওমেগা 0, তাই না? H nu মাইনাস ওমেগা 0, এটাকে আমরা এইভাবে বলতে পারি Y = mx মাইনাস c। ওকে, তাহলে এখানে এইচটা ধ্রুবক, এমটা ধ্রুবক, সিটা ধ্রুবক, তাই না? এটা নতি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই আর এক্স এর সম্পর্ক কি ছিল? এটা y প্রপোর্শনাল টু এক্স। তাহলে এখানটায় নিউ 0 আর v0 অর্থাৎ নির্বৃত্তি বিয়োগ, আর কম্পাঙ্কের সম্পর্ক কি v0 সমানুপাতিক নিউ অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে কোনটা হবে দেখুন অপশনটা, অপশন এ। অপশন এ ইজ রাইট অ্যান্সার, সমানুপাতিক হবে। ওকে, রিজন কি এই সমীকরণটা। নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে এই কোশ্চেনটা দেখে নাও। যদি আলো একটি সমবাহু প্রিজমের কোনো তলে লম্বভাবে কোনো প্রিজমের লম্বভাবে কি বলছে একটি সমবাহু লম্বভাবে আপতিত হয়, তবে রশ্মিটির চ্যুতি হবে। তা রশ্মিটির চ্যুতি হবে কোনটা কত হবে সেটা বলেছে দেখুন অপশনটা, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করো, কোশ্চেন নাম্বার 10 অপশান এ। আমি অপশানগুলো আগে লিখে দিচ্ছি। কী বলছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, সি 90 ডিগ্রি, অপশন ডি 120 ডিগ্রি। আমি ছবিটা ডিটেলস, এই কোশ্চেনটা কিন্তু নর্মাল কোশ্চেনের থেকে একটু আলাদা আছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা শুধু এমসিকিউর জন্য বড় কোশ্চেন হিসেবেও আসতে পারে। এই কোশ্চেনটা তোমাদের নিট বা জেইর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি। সেই কোশ্চেনটা ভালো করে ফলো করো, বোঝার চেষ্টা করো কোশ্চেনটা এর ডেপথটা কী, লজিকটা কী, লজিকটা ভালো করে চেষ্টা করো বোঝার। আমি সেই জন্য বারবার বলি এমসিকিউ কিন্তু এমন কিছু কোশ্চেন দেয়, এমসিকিউর মধ্যে দেয় কিছু কোশ্চেন পাতি থাকে একদম সিম্পল, সংজ্ঞা জানলে বা ফর্মুলা জানলে ডাইরেক্ট তুমি অ্যান্সার বলে দিতে পারবে। আর কিছু কোশ্চেন আছে কি খুবই কনসেপচুয়াল, যেগুলো বিশেষ করে নিট এবং জয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে। যেমন দেখা এই কোশ্চেনটার ক্ষেত্রে বলে যে কি একটা সমবাহু প্রিজম, তাহলে আমার একটা সমবাহু প্রিজম আছে। সমবাহু মানে হচ্ছে কি যার প্রত্যেকটা কোণ হচ্ছে কি এখানে প্রিজম অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে, প্রত্যেকটার অ্যাঙ্গেলটা হচ্ছে কি প্রত্যেকটার অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখানে দিলাম, ওকে এটা সে ধরলাম এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু প্রিজম একটা। তা আলো কি হয়েছে এখানটা দেখো, আমি ধরলাম এখানটা লম্বভাবে আপতিত হয়েছে, আলো কি হয়েছে লম্বভাবে আপতিত হচ্ছে। তাহলে আমি যদি এই মাধ্যমটাই নিই এ বি সি, ওকে আমি যদি এই মাধ্যমটাই নিই, ওকে এখানে এটা বায়ু মাধ্যম, এটা বায়ু ধরলাম, এটা কাঁচ। তা যখনই মাধ্যমের পরিবর্তন হবে তখন প্রতিসরণ হচ্ছে, কিন্তু যখন একটা দুই বিভেদ তলের মাঝে যখন আলো লম্বভাবে আপতিত হয় সেখানে কি প্রতিসরণ সূত্র খাটে না, তাই না? স্নেলের সূত্র খাটে না, তা প্রয়োজন হয়। তাহলে এখানে আলো যদি লম্বভাবে আপতিত হয় তাহলে এখানে কোনটা কত 90 ডিগ্রি হবে। তাহলে এখানে বুঝতে পারছি তাহলে এই তলে এবি তলে আলোর কোনো প্রতিসরণ ঘটবে না, অর্থাৎ কোনো চ্যুতি ঘটবে না, সোজা যাবে এইভাবে আর সোজা এইভাবে এখানে লাগবে। তাহলে সোজা এইভাবে যাবে, এইভাবে লাগবে। এবার দেখে নাও এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা কত ডিগ্রি হবে সেটা দেখতে হবে। এটা কত ডিগ্রি আমরা জানি 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি আমরা জানি, এটা হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে আমার কত হচ্ছে দেখে নাও 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে কত দেখে নাও 60 90, তাহলে এটা কত 30 ডিগ্রি হয়ে যাবে। ওকে এটা তাহলে আলো যখন এখানটায় লাগবে আর এখানটা যদি আমি এখানটায় লম্ব টানি তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে এই তল এসি তল, এটা ছিল এবি তল। তাহলে এবি তলেতে ভালো করে বুঝে নাও প্রিজমের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, শুধু এমসিকিউ পারপাস বলছি না, এটা অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রথম তলে এবি তলে আলো লম্বভাবে আপতিত হচ্ছে, তাহলে লম্বভাবে যদি আপতিত হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি যে লম্বভাবে আপতিত হয় তাহলে এখানে কোনো চ্যুতি ঘটবে না, স্নেলের সূত্র কাটবে না, কোনো প্রতিসরণ হবে, ডাইরেক্ট আলো লম্বভাবে বেরিয়ে যাবে, লম্বভাবে গিয়ে এই এসি তলে এসে আপতিত হবে। এসি তলে যখন আপতিত হবে সে আমি যদি অবিলম্ব টানি তাহলে অবিলম্ব সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো 60 ডিগ্রি।
এখানে লম্বটা নিচ্ছি, এখানে লম্বটা নিচ্ছি, এইটা 30 ডিগ্রি হচ্ছে, এটা 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি কি এটা 90 ডিগ্রি, আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে বাদ বাকি থাকে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটা 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার সাধারণত দেখবে কাঁচ আর বায়ু মাধ্যমের মধ্যে যে সংকট কোণ থাকে সেটা 42 ডিগ্রির মতো, ওকে 42 ডিগ্রি, কিন্তু তার থেকে বেশি হচ্ছে, তাহলে বেশি হওয়ার জন্য এখানে কি আলোর পূর্ণ প্রতিফলন হবে, এখানে গা ঘেঁষে যাবে না, এখানে আলো পূর্ণ প্রতিফলন হবে, অর্থাৎ যেই মাধ্যমে আলো আছে সেই মাধ্যমে ফিরে আসবে। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এসি তলে আপাতন কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হচ্ছে। আমরা জানি কাঁচের ক্ষেত্রে তোমাদের বিশেষ করে এই প্রিজম চ্যাপ্টার হটসের দিকে যাবে, দেখবে সেখানে এই কোশ্চেনটাই ভালোভাবে সমাধান করা আছে। সেখানে দেখলাম সেখানে বলেও দিয়েছে যে কাঁচের বায়ু মাধ্যমের মধ্যে সংকট করছে 42 ডিগ্রি, অর্থাৎ 42 ডিগ্রি হলে যখন এটা যদি 42 ডিগ্রি হতো তাহলে আলোটা এই এসি তলে গা ঘেঁষে বেরিয়ে যেত, কিন্তু কত হলে 60 ডিগ্রি, সংকট কোণের বেশি হয়েছে, তো সংকট কোণের বেশি হলে কি হবে আলো আর অন্য মাধ্যমে ফিরে যাবে না, সেই মাধ্যমে ব্যাক করে চলে আসবে, অর্থাৎ এখানে আলোর পূর্ণ প্রতিফলন করবে, তার মানে এখান থেকে আলো এইভাবে সোজা এইভাবে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে বেরিয়ে গেলে এখানে আপাতন কোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো। তাহলে যদি এই মাধ্যমটা না থাকতো, ভালো করে দেখুন, যদি এসি তল না থাকতো তাহলে আলো কি যেত? এইভাবে বেরিয়ে যেত। তাহলে চ্যুতিটা কত হয়েছে সেটাই কোশ্চেনে বের করতে বলেছে। দেখো না কোশ্চেনে বলেছে কি, ভালো করে কোশ্চেনটা আমি আরো বলছি, দেখো কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে কি, যদি আলো একটি সমবাহু প্রিজমে কোনো তলে লম্বভাবে আপতিত হয় তবে রশ্মির চ্যুতি কত হবে। তার মানে এই দ্বিতীয় তল থেকে এখানে আলোটা কতটা চ্যুতি ঘটবে সেই চ্যুতিটা বের করতে বলেছে। তাহলে আমার দেখে না, যদি এসি তল না থাকতো তাহলে আলো সোজা এইভাবে বেরিয়ে যেত, তাহলে আলোটা এইভাবে এই তলের জন্য এইভাবে বেঁকে এসছে, এখান থেকে বেরিয়েছে আলোটা, তার চ্যুতি কতটা? যতটুকু ঘুরে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখে নাও, টোটাল অ্যাঙ্গেলটা আমি যদি বলি এখানটা টোটাল অ্যাঙ্গেল, এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? তার ডেল্টা ইকুয়াল টু বলতে পারি কি, এই টোটাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটাই ভিতরে এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছে, চ্যুতিটা পেয়ে যাচ্ছে। তাহলে টোটাল 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 60 প্লাস 60 কত হচ্ছে? 180 মাইনাস 6 6 12 120, তাহলে 60 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হবে? 60 ডিগ্রি। অপশান বি ইজ রাইট অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে? 60 ডিগ্রি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এটা শুধু এমসিকিউ পারপাস নেবে না, এটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য নেবে, যে এই অঙ্কটা যদি আমার নিট বা জয়েন্টে বা আমার থিওরিতে কোনো নিউমেরিক্যাল অঙ্ক হিসেবে চলে আসে তাহলে কীভাবে সমাধান করবো, তো সেই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করবে আর এটা তোমরা লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখে নাও। H2 পরমাণুর ভৌম স্তরে একটি ইলেকট্রনের মোট শক্তি হবে, ভৌম স্তরে ইলেকট্রনের মোট শক্তি হবে। দেখেন খুব সহজ কোশ্চেন দিয়েছে, অপশনগুলো আমি লিখে দিচ্ছি এখানটায় বা এখানটায় লিখে দিচ্ছি। দেখ কোশ্চেন নাম্বার 11 অপশন এ, ভৌম স্তরের শক্তি অপশন এ -13.6 ইলেকট্রন ভোল্ট। অপশন বিটা কি বলছে দেখে নাও, -13.6 জুল। অপশন সিটা দেখে কত বলছে? 12.6 ইলেকট্রন ভোল্ট বা 12.6, এখানে বলছে কি 12.6, ওকে 12.6 ইলেকট্রন ভোল্ট। অপশন ডি 0। তো আমরা তাহলে আমাদের ফর্মুলা, মেন বেসিক ফর্মুলা জানতে হবে। যে কোনো জিনিসের যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি খুব সহজে তার আপার বা হাই কনসেপ্ট বা অ্যাডভান্স কনসেপ্টটা তুমি বুঝতে পারবে। En ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা এবার দেখেন এটা হচ্ছে কি অরবিট সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কত নম্বর কক্ষপথে আছে। ভৌম স্তর মানে হচ্ছে n ইকুয়াল টু 1, ভৌম স্তর মানে n ইকুয়াল টু 1, 0 না, ভৌম স্তর মানে 0 না, n ইকুয়াল টু 1 ফার্স্ট অরবিট। তাহলে n ইকুয়াল টু 1 হলে E1 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট। তার সঠিক উত্তরটা হবে কি অপশন এ। অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টা কি বলছে দেখে নাও। H2 পরমাণুর বর্ণালীর লিম্যান ও বামা শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য অনুপাত কত? সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য অনুপাত খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। বেসিক, আমি বারবার বলছি যদি বেসিক ফর্মুলা তোমার জানা থাকে প্রত্যেকটা, তাহলে খুব সহজে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তা দেখে নাও এর অ্যান্সারটা কি হবে। কোশ্চেন নাম্বার 12 অপশানগুলো কি বলছে? অপশান এটা বলছে দেখে নাও বলছে অপশান এটা বলছে 1/4, অপশান বি 4/9, অপশান সি বলছে 3/20,
অপশান ডি, অপশান ডিটা বলছে দেখে নাও 5/27, 5/27। তাহলে আমার ফর্মুলা কি ছিল দেখে নাও, 1/λ ইকুয়াল টু আর 1 যদি লিমান শ্রেণীর ক্ষেত্রে 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ওকে, আর বামা শ্রেণীর ক্ষেত্রে 1/λ, আমি ল্যামডা এল ল্যামডা বি দিলাম। ওকে, ল্যামডা বি ইকুয়াল টু আর 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ওকে, এটা এবারে একটা বেসিক কনসেপ্ট আমার ক্লিয়ার রাখতে হবে। তো ধরলাম আমি একটু ওখানে মুছে দিচ্ছি। দীর্ঘতম, এখানে বলছে কি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত। আমরা দীর্ঘতম বলতে কি বোঝাই, আমরা দীর্ঘতম বলতে আমরা কি বুঝি দেখে নাও, প্লাস এটা নিউক্লিয়াস, এটা অরবিট, n equal to infinite, n equal to 1, n equal to 2, n equal to 3। দেখে নাও, যখন আমি বলি তাহলে আমার শক্তির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক জানতে হবে। E প্রপোর্শনাল, E equal to h nu অর্থাৎ hc বাই ল্যামডা, E equal to E প্রপোর্শনাল তাহলে 1/λ। E আর ল্যামডার সঙ্গে কি আছে, ব্যস্তানুপাতিক আছে। একটা ইলেকট্রন যদি অসীম কক্ষপথ থেকে 1 নম্বর বা 2 নম্বর কক্ষপথে আসে, তাহলে সে বেশি পরিমাণ শক্তি ব্যয় করবে, না 3 নম্বর থেকে 2 নম্বর বা 1 নম্বর আসে সে বেশি শক্তি ব্যয় করবে বা তার বিকিরণ করবে? তার উত্তর কী হবে, যখন সে ইনফাইনাইট অসীম, মানে খুব কোটিপতি যখন রোডপতি আছে কত টাকা হারিয়েছে বা তার কত লস হয়েছে সেটা বোঝা যায়। কেউ 2তলা বাড়ি থেকে 1তলা বাড়ি হয়ে গেছে, কেউ 30,000টা জব করতেও সে 20,000টা জব করছে, তার মানে একটু হয়তো লস হয়েছে তার এতে, কিন্তু যে কোটিপতি থেকে রোডপতি থেকে কতটা লস, তার মানে ইনফাইনাইট থেকে যখন কেউ 1 নম্বর বা 2 নম্বর কক্ষপথে সে যেই পরিমাণ শক্তি বিকিরণ করবে, 3 নম্বর থেকে 2 নম্বর বা 1 নম্বর আসে সেই পরিমাণ শক্তি বিকিরণ করবে না, তার থেকে কম করবে। তার শক্তি যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে শক্তি তত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি শক্তি তত কম। তাহলে এখানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, মিনিমাম এনার্জি। ভালো করে বুঝে নাও, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে মিনিমাম এনার্জি। তাহলে লিমান শ্রেণীর ক্ষেত্রে 2 নম্বর যদি ইলেকট্রন 2 নম্বর ক্ষেত্রে লিমান শ্রেণীর ক্ষেত্রে দেখে নাও, ইলেকট্রন যদি 2 থেকে 1-এ আসি সেখানে হচ্ছে আমরা ল্যামডা এল পাবো। ওকে, অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবো, সর্বদীর্ঘ। আর যদি বামা শ্রেণীর ক্ষেত্রে ইলেকট্রন 3 নম্বর থেকে 2 নম্বর আসে সেই ক্ষেত্রে পাবো আমরা ল্যামডা বি, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখে নাও। তাহলে এখানে আমরা হবে কি দেখে নাও, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/λl ইকুয়াল টু আর 1/1 মাইনাস 1/2 স্কোয়ার। ইলেকট্রন যদি 2 নম্বর থেকে 1 নম্বরে আসে সেটা লিমান শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আর বামা শ্রেণীর ক্ষেত্রে ইলেকট্রন যে 3 নম্বর থেকে 2 নম্বর আসে সেটা হচ্ছে বামা শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে এটা হচ্ছে দেখে নাও, তাহলে এটা কত হবে, তাহলে বা 1/λl ইকুয়াল টু আর 1 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 4 × 4 মাইনাস 1 3, তাহলে 3r/4, তার মানে ল্যামডা এল ইকুয়াল টু 4/3r। তাহলে এটা হচ্ছে ল্যামডা এল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি ল্যামডা এল। তাহলে অনুরূপভাবে আমরা ল্যামডা বিটাও বের করবো একইভাবে। দেখে নাও ল্যামডা বিটা কি হবে, তাহলে ল্যামডা বি 1/λb ইকুয়াল টু আর 1/4 মাইনাস 1/3 নম্বর থেকে, তাহলে 9, 3 স্কোয়ার 9 হয়ে যাবে, তাহলে আর ইন্টু 4 9 36 36, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে কি 9 থেকে 4 বাদ 5, 5r/36, তারপরে ল্যামডা বি ইকুয়াল টু 36/5r। ওকে, এইটা তা দুটো অনুপাত এখানে বলেছে কি দেখো নাও, কোশ্চেনে বলেছে কি যে লিমান ও বামা শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে ল্যামডা এল বাই ল্যামডা বি ইকুয়াল টু ল্যামডা এলটা কত দেখে নাও 4/3r, আর এটা হচ্ছে কি 4/3r, এটা হচ্ছে কি দেখে নাও 36/5r, তার মানে কত হবে দেখে নাও 4/3r ইন্টু 5r/36। ওকে, 5r/36, তাহলে আর কাটবে, 4 দিয়ে 4 9 36, 4 9 36, তাহলে কত হচ্ছে দেখে নাও 5 বাই উপরে 5 আছে, 3 9 27 27। তাহলে অপশানটা দেখে নাও কি আছে এখানে, অপশানটা 5/27, 5/27 অপশান বি। দেখে নাও 5/27, 5 উপরে 3 9 27 27, তাহলে 5/27 ইজ দ্য রাইট অ্যান্সার।
ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনটা। একটি পি টাইপ অর্ধপরিবাহী হলো, একটি পি টাইপ অর্ধপরিবাহী হলো ধনাত্মক তড়িৎ অপশন বি, ঋণাত্মক তড়িৎ অপশন সি, নিস্তড়িৎ অপশন ডি কোনোটি নয়। খুবই সহজ, একদম বেসিক কোশ্চেন এটা। কি আছে দেখে নাও, পি টাইপ অর্ধপরিবাহী হলো, পি টাইপ অর্ধপরিবাহী হলো। আমি সিম্পলভাবে বলে দিচ্ছি দেখে নাও, কোশ্চেন নাম্বার 13, পি টাইপ অর্ধপরিবাহী হলো অপশন এ পজিটিভ, অপশন এ পজিটিভ আধানের অর্ধপরিবাহী, অপশন সি পজিটিভ, অপশন বি নেগেটিভ, অপশন সি নিস্তড়িৎ, অপশন ডি, অপশন ডি কি বলছে কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয়, কোনোটি নয়। খুব সহজ হিসাব। এন টাইপ মানে হচ্ছে কি, এন টাইপ ইলেকট্রন নেগেটিভ, সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন। আর পি টাইপে দেখে নাও, পি টাইপ হচ্ছে কি সংখ্যাগুরু বাহক হচ্ছে, বা এখানে থাকে কি হোলের পরিমাণ বেশি থাকে। অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি সংখ্যাগুরু বাহক হচ্ছে কি ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন সংখ্যা বেশি করে, পঞ্চযোজী মৌল এখানে অপদ্রব্য হিসেবে ব্যবহার করা ডোপাইন হিসাবে। আর এখানে কি এখানে হোল বা ত্রিযোজী মৌলকে ডোপিং করা হয়। তবে এখানে এটা হচ্ছে পি টাইপ, পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে একটা পিওর সেমিকন্ডাক্টর থেকে যদি আমি ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন বাহক বাড়াতে চাই, সেখানে আমরা সেই সেমিকন্ডাক্টরকে বলে আমরা এন টাইপ। আর যেই অর্ধপরিবাহীতে, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আমরা হোলের সংখ্যা বাড়াতে চাই, সেটা হচ্ছে কি পি টাইপ অর্ধপরিবাহী। কিন্তু এরা আহিত নয়, তড়িতায়িত নয়। অর্থাৎ তুমি দিলে একটা পিএন জাংশন ডায়োডকে যদি হাত দাও, শক লাগবে কি? আর তড়িতায়িত মানে কি, তুমি হাত দিলে সেখানে তোমার শক লাগবে, ইলেকট্রিক শক লাগবে। তাহলে এরকম নয়, এদের সংখ্যা গুরু সংখ্যা মানে এখানে ক্যারিয়ার সংখ্যা বৃদ্ধি করা হয়, এটা কখনো আহিত করা হয় না। তাহলে এখানে কি হবে, অপশন সি ইজ রাইট আনসার, নিস্তড়িৎ। তাহলে এখানটা কি হবে, এটা নিস্তড়িৎ। সেমিকন্ডাক্টর অবশ্যই সেটা পি টাইপ হোক বা এন টাইপ হোক, তারা অবশ্যই সর্বদা কি নিস্তড়িৎ থাকে। তাহলে পি টাইপে কি হচ্ছে, আমরা বলতে পারি কি এখানে মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যা গুরু বাহক হিসাবে হচ্ছে হোল থাকে, কিন্তু এটা তড়িতায়িত নয়। আর এন টাইপে কি সংখ্যা গুরু বাহক হিসাবে কি থাকে ইলেকট্রন থাকে, কিন্তু এটা তড়িতায়িত নয়। তাহলে এখানে পি টাইপ হোক বা এন টাইপ হোক, এটা সর্বদা কি থাকে নিস্তড়িৎ থাকে। তাহলে এখানে হবে কি রাইট অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার, নিস্তড়িৎ। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, লাস্ট কোশ্চেন কি বলছে দেখে নাও। সম্মুখ বায়াসিং জাংশন ডায়োডের নিঃশেষিত অঞ্চলের বেদ, যে ডিপ্লেশন রিজিয়ন থাকে, তার বেদ বৃদ্ধি পায় অপশন এ, অপশন বি হ্রাস পায়, অপশন সি অপরিবর্তিত থাকে, অপশন ডি কোনোটিই নয়। দেখে নাও, খুবই সুন্দর কোশ্চেন এটা আছে, বেসিক কনসেপ্ট থেকে। এইগুলো সব হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমাদের ক্লিয়ার থাকলে খুব সহজে করতে পারবে। এটা হচ্ছে কি একটা পিএন জাংশন ডায়োড, পি, এটা হচ্ছে এন, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। এটা হচ্ছে কি ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল। ফরওয়ার্ড বায়াসে কি হয়, ফরওয়ার্ড বায়াস হচ্ছে কি পিকে পজিটিভ এনকে নেগেটিভ দাও, তাহলে কি হচ্ছে এখান থেকে সংখ্যাগুরু বাহকগুলো জাংশন ক্রস করবে, হোল কি করবে এদিকে যাবে, ইলেকট্রন কি করবে এদিকে আসবে। তাহলে যখনই জাংশন ক্রস করবে তখনই ডিপ্লেশন রিজিয়ন আর থাকবে না। রিভার্স বাসে কি বৃদ্ধি পায়, ভালো করে বুঝে নাও। পিএন জাংশন ডায়োডের রিভার্স বাসে নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায় বা ডিপ্লেশন রিজিয়নটা বৃদ্ধি পায়। আর ফরওয়ার্ড বাসে যেহেতু সংখ্যাগুরু বাহক যাতায়াত করে, সেই ক্ষেত্রে কি থাকে ডিপ্লেশন রিজিয়নের কোনো অস্তিত্ব থাকে না বা হ্রাস পায়। তাহলে এখানে সঠিক উত্তর কি, অপশন বি ইজ রাইট অ্যান্সার, হ্রাস পায়। তাহলে সম্মুখ বায়াসিংয়ের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োডের কি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তা দেখে নাও, আজকে আমি তোমাদের দ্বিতীয় ডিস্ট্রিক্ট যে স্কুল আছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, যে কোশ্চেন সেটা আছে সেটা সমাধান করলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।